আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুকরিয়া জানাচ্ছি বন্ধুরা, তোমরা তৃতীয় শ্রেণীর আমার বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই মহামারীর মধ্যে আমরা কি আছি? ভালো আছি, সুস্থ আছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রেখেছেন। কেন আমরা সবাই ঘরে আছি, তাই না? তো বন্ধুরা সবাই, তোমাদেরকে আমি একটা পিকচার দেখাবো। দেখো, তোমরা এই ছবিটি চিনতে পারো কি? তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে এখন দেখাবো বাংলাদেশি মুদ্রা। তো চলো আমরা বাংলাদেশি মুদ্রা দেখে নেই। প্রথমে আমরা দেখো স্ক্রিনে রয়েছে 1 পয়সা। 1 পয়সার অপর পিঠে রয়েছে আমাদের জাতীয় প্রতীক সাপ। দেখতে পাচ্ছ না? হ্যাঁ। এরপরে দেখো রয়েছে 5 পয়সা। 5 পয়সার তারপর অপর পিঠে রয়েছে জাতীয় প্রতীক সাপ। এরপরে দেখো বন্ধুরা 10 পয়সা। এই 10 পয়সার অপর পিঠে রয়েছে জাতীয় প্রতীক শাপলা। বন্ধুরা এবার দেখো 25 পয়সা, যার প্রথম পৃষ্ঠায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং অপর পিঠে রয়েছে জাতীয় প্রতীক শাপলা। এরপরে বন্ধুরা দেখো আমাদের 1 টাকা। 1 টাকায় রয়েছে প্রথম পিঠে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং অপর পিঠে রয়েছে শাপলা জাতীয় প্রতীক। এরপরে বন্ধুরা দেখো আমাদের রয়েছে 2 টাকা। 2 টাকার প্রথম পিঠে রয়েছে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং অপর পিঠে রয়েছে শাপলা আমাদের জাতীয় প্রতীক। ঠিক না বন্ধুরা? দেখতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের স্ক্রিনে রয়েছে এই বাংলাদেশি মুদ্রাগুলো দেখলা। এরপরে দেখো 5 টাকা। 5 টাকায় রয়েছে সুন্দর করে একটা 5 টাকা কয়েনটা, খুব সুন্দর। দেখো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ, আর রয়েছে বাংলাদেশ ব্যাংকের একটা মনোগ্রাম। বাংলাদেশ ব্যাংকের একটা মনোগ্রাম রয়েছে। এই বাংলাদেশি মুদ্রাগুলো আমি তোমাদেরকে দেখালাম। এখন তোমরা বন্ধুরা দেখে নাও, দাগ টেনে মিল করি। এখানে প্রথমে রয়েছে 50 পয়সা। 50 পয়সার সাথে আমরা এখন মিল করব। দেখো কোন জায়গায় আছে 50 পয়সা, টান দাও, সঠিক হয়েছে। এরপর আছে 25 পয়সা। 25 পয়সা কোন জায়গায় আছে, টান দাও। আমরা 25 পয়সার সাথে একদম টান দিয়ে দেখো, টান দিয়ে দিয়েছি 25 পয়সা, সঠিক হয়েছে, তাই না? এরপরে 5 পয়সার সাথে আমরা টান দিই, 5 পয়সা টান দিয়েছি। এরপরে রয়েছে আমাদের 10 পয়সা। 10 পয়সা কোথায় আছে দেখো, এই 10 পয়সা আমরা টান দিয়ে দিলাম। এরপরে রয়েছে 1 পয়সা। 1 পয়সা আমরা সুন্দর করে টান দিয়ে দিলাম, সঠিক হয়েছে। বন্ধুরা আমরা দাগ টেনে মিল করেছি। এরপরে আমরা বাংলাদেশের যে নোট, বাংলাদেশি নোট, এই নোট তোমাদেরকে আমরা দেখাবো। এসো আমরা বাংলাদেশি নোট দেখে নেই। 1 টাকার নোট প্রথম পৃষ্ঠায় রয়েছে প্রথম পিঠে হরিণ। তোমরা হরিণ দেখেছো? দ্বিতীয় পিঠে রয়েছে সেই জাতীয় প্রতীক শাপলা। তো হরিণ তো তোমরা অবশ্যই দেখেছো। এরপরে আসো 2 টাকার নোট। 2 টাকার নোটের প্রথম পৃষ্ঠায় রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি এবং আমাদের স্মৃতিসৌধ। আর অপর পৃষ্ঠায় রয়েছে কি, আমাদের শহীদদের স্মরণে শহীদ মিনার। এরপরে রয়েছে 5 টাকা। 5 টাকায় রয়েছে প্রথম পৃষ্ঠায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি এবং রয়েছে 7 গম্বুজ মসজিদ। এরপরে দেখো 10 টাকা। 10 টাকায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এরপর বন্ধুরা দেখো 20 টাকার নোট। এই 20 টাকার নোটে রয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং একটি মসজিদের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এরপর দেখো বন্ধুরা রয়েছে কি 50 টাকার নোট। সেখানেও আমাদের বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে অপর পিঠে চাষারা হাল চাষ করছে। এরপরে দেখো 100 টাকার নোট। 100 টাকার নোটেও প্রথম পৃষ্ঠায় রয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি। এরপরে দ্বিতীয় অপর পৃষ্ঠায় রয়েছে মসজিদের ছবি। আসো আমাদের 500 টাকার নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি
এবং অপর পৃষ্ঠে রয়েছে আমাদের কৃষকরা। এরপরে দেখো 1000 টাকার ছবি, 1000 টাকার নোট। 1000 টাকার নোটে রয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং জাতীয় সংসদ। তাহলে কি তোমরা বুঝতে পারো, বলতে পারবা যে আমরা আজকে কোন চ্যাপ্টারের অঙ্ক করাবো? হ্যাঁ, ধন্যবাদ, তোমরা সঠিকভাবে ধরতে পেরেছো যে বাংলাদেশি মুদ্রা ও নোট। বাংলাদেশি মুদ্রা ও নোট এই বিষয়ে আমরা আজকে তোমাদেরকে অঙ্ক করাবো। এই অঙ্কর বাংলাদেশি মুদ্রায় 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা তোমাদের বইতে আছে, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, তারপরে 5 টাকার পরে আছে কত? 10 টাকা, এরপরে আছে 20 টাকা, তারপরে 50 টাকা বাংলাদেশে আছে, এরপরে বর্তমানে 100 টাকা, 500 টাকা, 1000 টাকার নোটও তোমাদের বইতে দিয়ে দিয়েছে। এই 1000 টাকার পরে আর তোমাদের বইতে দিয়ে দেয় নাই। তো আরেকটা নোট বের হয়েছে, সেটা তোমাদের বইতে নেই, তো আমি সেটা নিয়ে আলোচনাও করব না। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি উপভোগ করবে। তোমরা যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সকলকে জানাচ্ছি আমি এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগতম। তো আমরা মূল অঙ্কে অর্থাৎ অনুশীলনীর অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটি যোগ এবং একটি বিয়োগ অঙ্ক করিয়ে তোমাদেরকে আমি অনুশীলনীতে যাব। তো দেখো, আমরা আজকে অঙ্ক করাবো 78 পৃষ্ঠার একটি অঙ্ক আছে। 78 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে, যে অঙ্কটা আমি উঠেই নেই। দেখো, 78 পৃষ্ঠায় একটি অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 78, পৃষ্ঠা 78। এই 78 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে, উপরে দেখো 125 টাকা 58 পয়সা। তারপরে আছে 57 টাকা 74 পয়সা। এটাকে যোগ করতে বলছে। কি করতে বলছে? যোগ করতে বলছে। বন্ধুরা, আমরা এটা যোগ করার পূর্বে আমাদেরকে একটু কিছু জানতে হবে। সেটা হলো, জানো, তোমরা কি জানো যে 1 টাকা হতে হলে কত পয়সা হইতে হয়? কত পয়সায় 1 টাকা? 100 পয়সায়। ধন্যবাদ তোমাকে। তো 100 পয়সায় 1 টাকা, সবসময় এটা মনে রাখবে। এটা মনে রাখতে পারলেই তুমি অঙ্কগুলো সাজাতে পারবে। তো আজকে আমাকে যোগ করতে বলছে। দেখো, এই যে তুমি যোগ করবা অঙ্কটা, তোমার এখানে হয় কত? দেখো, নিয়ম অনুসারে যেভাবে যোগ করার কথা সেভাবে আমি আগে করি, তারপরে অঙ্কটা আসলে কি হয়েছে কিনা সেটা আমি দেখাবো তোমাকে আবার ভিন্নভাবে। তুমি দেখো, যেহেতু ক্লাস 3-তে পড়ো, তোমাকে একটু সহজ পদ্ধতিতে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো আমরা সেভাবেই করার চেষ্টা করব। দেখো, 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 কত নামে? 2। হাতে থাকে কত? 1, 10। 7, 10 আর 1, 10। 8, 10 আর 5 কত? 15। 8, 5, 13। 13, 100, এই 3, 132 পয়সা হয়েছে। এই জায়গায় কত হয়েছে? 132 পয়সা। 132 পয়সা, ঠিক আছে? এটা যোগ করার পর কত হয়েছে? 132 পয়সা হয়েছে। আর এখানে হয় কত টাকা? দেখো, 7 আর 5 কত? 7, 5, 12, 2 হাতে আমার 1, 5 আর 1, 6, 6 আর 2 কত? 8 আর 1 এর 1, 182 টাকা। 182 টাকা 132 পয়সা। 182 টাকা 132 পয়সা। এই অঙ্কটার ফল হয়েছে এইটা। কিন্তু আসলে কি অঙ্কটা এই রকমের হবে? এই রকমের হবে না। কেন হবে না? ওই যে আমরা বলছি, তোমার বয়স এখন কত দিন? মনে করো, ধরে নাও 9 দিন। তো 9 দিন যদি আমার বয়স হয়, তো আমি এটাকে কি বলতে পারি? 7 দিনে যেহেতু 1 সপ্তাহ, ঠিক না বন্ধুরা? তা 7 দিনে 1 সপ্তাহ যদি হয়, তাহলে আমি কি বলতে পারি? 1 সপ্তাহ 2 দিন। তো 7 দিন আমি ওখানে, 7 দিনে 1 সপ্তাহ, 7 আমি এখান থেকে নিয়ে নেব। 7 এখান থেকে নিয়ে নিলে কি হবে? থাকবে 2 দিন। তাই 2 দিনে 7 দিনে 1 সপ্তাহ, 1 সপ্তাহ লাগে, সপ্তাহের সাথে সপ্তাহ যোগ করব, তাহলে হয়ে যাবে আমার 1 সপ্তাহ। আর ওখানে হবে 2 দিন, 1 সপ্তাহ 2 দিন হবে। ঠিক অবিকল এই রকমের অঙ্কটা যদি আমি এখান থেকে 1 টাকায় 100 পয়সায় 1 টাকা,
তাই 100 পয়সা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দেই, বিয়োগ করি, থাকে কত দেখো, এই 32 পয়সা থাকে, 32 পয়সা থাকে। তো ওই যে 100 পয়সায় 1 টাকা, এই 1 টাকা আবার এটার সাথে কি করব, আমি যোগ করব, তখন হবে কত আমার 183 টাকা, 183 টাকা 32 পয়সা। এটা হলো তোমার মূল অঙ্কটা, এই হলো তোমার অঙ্ক 183 টাকা 32 পয়সা। তো এইটার যদি তুমি, কারণ 1 টাকা 132 টাকায় হয় 1 টাকা 32 পয়সা, 1 টাকা 32 পয়সা, 132 টাকায় হয় কত, 1 টাকা 32 পয়সা। এই 1 টাকা আমি টাকার সাথে দিয়ে দেব, টাকার লগে টাকা নিয়ে আসবো, আর পয়সা থাকবে। তো 32 পয়সা 32 থাকবে, আর 1 টাকা আমি এখানে নিয়ে আসবো। এই অঙ্কটাকে যদি আমি একটু বড় আকারে সাজাতে যাই, অর্থাৎ তুমি যদি যখন ক্লাস 4-এ উঠবে, তখন তুমি যদি এই অঙ্কটাকে এভাবে করো, তাহলে তুমি এটা সহজভাবে হলো না। তো আরেকটু যদি তুমি এইভাবে করলে তোমার অঙ্ক হয়ে যাবে। কিন্তু যদি তুমি একটু ভালোভাবে করতে চাও, একটু ব্যতিক্রম ভাবে যদি তুমি করতে চাও, তাহলে এই অঙ্কটা এইভাবে তুমি সাজাইতে পারো। এতটুকু বুঝতে পারছো তো? সবাই উঠেছো না? আচ্ছা, আমি মুছে ফেলি, তারপরে আবার আমি নতুন করে তোমাকে দেখাচ্ছি। আবার এই অঙ্কটা যদি তুমি এইভাবে করতে চাও, দেখো এই তো আমার এখানে আছে, এই দুটাকে আমি যোগ করব, অন্য জায়গায় যোগ করে নেব। এই 58 আর 74, এই দুটাকে যোগ করলে হয় 100 কত 32 পয়সা। এই 132 পয়সা হয়েছে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো তো? আমি অন্য জায়গায় যোগ করতেছি। এই 132 পয়সার থেকে আমি 100 টাকা, মানে 100 পয়সা বাদ দিয়ে দিব। কত বাদ দিয়ে দিব? 100 পয়সা। 100 পয়সায় কয় টাকা? 1 টাকা। মনে রাখতে হবে, 100 পয়সা কয় টাকা? 1 টাকা। সেই 100 টাকা পয়সায় 1 টাকা যেহেতু, এটা আমি বাদ দিয়ে দেবো। এখানে রাখবো আমি 2, আর থাকবে 3, তাহলে একে একে মিলে গেছে। এই 32 পয়সা আমি এখানে লিখবো একসাথে, 32 পয়সা। আর এই যে 32 পয়সার পরে যে 1 টাকা রয়ে গেল, এই যে আমি 100 পয়সা দিয়ে দিছি, 100 পয়সা বাদ দিয়ে দিছি, 100 পয়সা কয় টাকা? 1 টাকা। সেই 1 টাকা আমি এখানে নিয়ে আসব, এটার সাথে আমি যোগ করে দিব, যোগ 1, ঠিক আছে? অথবা আমি এখানেও যোগ করতে পারি। এই জায়গায় যদি তুমি যোগ 1 লেখো তাহলেও চলবে, যেখানে লেখো। যাক, আমি নিচে লিখছি, নিচে থাকুক। তাহলে 7 আর 1, এটার সাথে আমি যোগ করে দিই, যোগ 1, ঠিক আছে? তাহলে 1 7 আর 1 8, 8 5 কত? 3। এই 3 হাতে থাকে আমার 1, 5 আর 1 6, 6 আর 2 8, আর এই 1, এই 183 টাকা 32 পয়সা। অঙ্কটা কি হয়েছে? তাহলে এইভাবে যদি তুমি করো, তাহলে এক লাইনের ভিতরে আমার অঙ্কটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর আগে যেভাবে আমি তোমাকে করিয়েছিলাম, সেটাও তোমার অঙ্কটা হবে। তো সেটা হলো একদম, তুমি ক্লাস 3-তে পড়ো, সেই জন্য তোমাকে খুব সহজভাবে তোমাকে সেটা আমি বুঝিয়েছিলাম। এখন যেটা করিয়েছি, তোমাকে করিয়ে দিয়েছি আমি, সেই অঙ্কটা হলো ক্লাস 4, 5, 6, 7 যেখানে যাবে তুমি, এই পদ্ধতিতেই তোমাকে অঙ্কটা করতে হবে। যে এই দুটাকে কি করতে হবে? প্রথমে যোগ করতে হবে। এই দুটাকে প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। এই দুটাকে আমি যোগ করেছি, যোগ করার পরে যদি 100 পয়সার উপরে হয় বা 99 পয়সার উপরে হয়, হ্যাঁ, তাহলে যদি 100 পয়সাও যদি হয়ে যায়, মনে করো দুইটা যোগ করার পর 100 পয়সা হয়েছে, 100 টাকা হয়েছে, 100 পয়সা হয়েছে। এই 100 পয়সায় তখন এখানে হয়ে যাবে 00 পয়সা। এই 1 টাকা তখন আমি এখানে যোগ করে নিয়ে আসবো। সবাই বুঝতে পেরেছো? 100, এই দুইটা পয়সা যদি একত্রে মিলে 100 পয়সাও যদি হয়, 100 পয়সাও যদি হয়, তাহলে 100 থেকে আমি 100 বাদ দিয়ে দেবো। 100 থেকে 100 বাদ দিয়ে দিলে থাকে কত? 0 পয়সা। এই 0 পয়সা থাকলো, কিন্তু 1 টাকা আমি কি করব? এই টাকার সাথে যোগ করে দিব। তাহলে আমার টাকার সাথে আসে পড়লো, পয়সার সাথে হয়ে যাবে। আর যদি 100-র বেশি হয়, তাহলে 100 বাদ দিলে যেটা থাকবে সেটা হবে পয়সা। আর 100 পয়সায় 1 টাকা, 1 টাকায় সে এখানে টাকার সাথে কি হবে? যোগ হবে। সবাই বুঝতে পেরেছো? অঙ্কটা কি বুঝতে পেরেছো সবাই?
ধন্যবাদ। তো এই নিয়মে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অঙ্কটা হবে। আর যদি তুমি আগের নিয়মে যদি তুমি করো সেটা হলো এই যে 182 টাকা 132 পয়সা 132 পয়সা, সেখান থেকে যদি তুমি নোট করে লিখে দাও যে 132 পয়সা সমান, সুতরাং এখানে যদি তুমি নোট করে লিখে দাও 132 পয়সা সমান 1 টাকা 32 পয়সা, এই কথা যদি তুমি লিখে দাও, লিখে দিলে এই 1 টাকা চলে আসবে এই 182 সাথে, তা তখন হবে, সুতরাং হবে কত 182 যোগ 1 সমান 183 টাকা 32 পয়সা। এইভাবে তুমি অঙ্ক করতে পারো। তো এইটা এই যে এত মানে ঘোরাঘুরি যে আবার 132 পয়সা সমান 1 টাকা 32 পয়সা, সেটা লিখলেও আবার 1 টাকা 1 টাকার সাথে যোগ করতে হবে তোমাকে, সেটাও যেভাবে কথা, আর এইটাও ওই একই সিস্টেম। কিন্তু এই সিস্টেমটা যদি তুমি এখন বুঝতে পারো তাহলে তোমার ভবিষ্যতের জন্য কোনো সমস্যা হবে না। বন্ধুরা তোমরা সবাই, আমি জানি তোমরা খুব ভালো তোমরা সবাই বুঝতে পারবে, এবং একটু মনোযোগ হলে এবং আমার ক্লাসটাকে একটু ফলো করলে তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারবে। এই নিয়মটাও তোমরা বুঝে নাও, এটাও তোমরা বুঝে নাও, যেটা তোমরা তোমাদের মনে যেটা ভালো লাগে সেটা তোমরা করবে, তবে এটাও হবে এটাও হবে। তো এইটা করলে লাভ হবে যে তোমার ভবিষ্যতে ক্লাস 4 এ 5 উঠলে ঠিক এই কায়দায় অনেক অঙ্ক পাইবে। এখানে হয়তো টাকা পয়সা আছে, সেখানে হয়তো দিন পাইবা, সময় পাইবা, বছর পাইবা, মাস পাইবা, তখন সেই সময় এই কাজগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে, সেখানে থাকবে বছর মাস দিন, বা ক্লাস 4 5 এ থাকবে। এখানে আছে টাকা পয়সা, সেখানে থাকবে দিন মাস বছর। ঠিক আছে, তো এই কায়দা তখন তোমাদেরকে, এই পদ্ধতিতে তখন তোমাকে অঙ্কটা কষ্ট হবে। তো আসো, আমরা এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এই রকমের আমি আরেকটা অঙ্ক তোমার এই বইয়ের আজকে এটা যোগ করিয়েছি, আরেকটা বিয়োগ অঙ্ক করিয়ে আমাদের আজকের আমরা ক্লাসটাকে আমি শেষ করতে চাবো। তো দেখো, একটা বিয়োগ অঙ্ক করে দেখাই তোমাদেরকে। যোগের বেলায় কি করছি আর বিয়োগের বেলায় আমি কি করব সেটাও তোমরা দেখে নাও। তোমাদের বইয়ের 79 পৃষ্ঠায় দেখো একটা অঙ্ক আছে। 79 পৃষ্ঠায় অঙ্কটা হলো মিনার উপরে, একদম উপরে অঙ্কটা দেখো, মিনার 250 টাকা 25 পয়সা আছে। এই যে অঙ্কটা দেখো সবাই, মিনার 250 টাকা 25 পয়সা আছে, সে 120 টাকা 75 পয়সা দামের একটি গ্লাস কিনবে, সে কত টাকা ফেরত পাবে? বুঝতে পারছো সবাই? মনে করো মিনার জায়গায় তুমি ধরো, তোমার যে কোনো একজনের নাম ধরো, তুমি ধরো তোমার কাছে কত টাকা আছে? 250 টাকা 25 পয়সা আছে তোমার কাছে। তুমি কি করবা? সেখান থেকে 120 টাকা 25 পয়সা দিয়ে কি করবে? একটি গ্লাস কিনবে, অথবা একটি অন্য যে কোনো একটা খেলনা কিনলে তুমি, হ্যাঁ। তো তখন এখন তোমার আর কত টাকা ফেরত তোমার কাছে থাকবে বা পাবে, তোমার কাছে থাকবে, বা তুমি কত টাকা ফেরত পাবে? ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তা লিখতে হবে কিভাবে? দেখো, 250 টাকা 25 পয়সা, 25 পয়সা। তো বিয়োগ করতে হবে, কত টাকা কিনছি আমি? 120 টাকা 75 পয়সা দিয়ে কিছু একটি কিনলাম, এখানে গ্লাস কিনছি। ঠিক আছে, এই অঙ্কটা হবে বিয়োগ। তো বিয়োগ করতে বলছি, বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। বিয়োগ মানে বাদ, যেটা তোমার থেকে চলে যাবে। এখন তোমার কাছে আর কত টাকা থাকবে? তো দেখো বন্ধুরা, এখানে বিয়োগ করার সময় আমরা সবাই, তোমরা তো বিয়োগ করছো, বিয়োগের উপরের সংখ্যাটা যদি ছোট হয়, উপরের সংখ্যা যদি তোমার ছোট হয় আর নিচের সংখ্যাটা যদি তোমার বড় হয়, তাহলে তোমাকে কি করতে হয়? পাশের থেকে কি করতে হবে? ধার নিতে হবে। পাশের থেকে কি করতে হবে? ধার নিতে হবে।
তো এখানে আছে তোমার কত, 25 পয়সা আছে। তো এই পয়সাটা আমি একটু দূরে সরাই লিখি। এখানে লিখলাম পয়সা। আচ্ছা, তো এই 25 পয়সা এখন আমি এখান থেকে ধার নিব। এখানে আছে 250 টাকা আছে। কয় টাকা আছে? 250 টাকা আছে। এই 250 টাকার থেকে আমি 1 টাকা ধার নিব। কয় টাকা? 1 টাকা ধার নিব। 1 টাকা যদি আমি এখান থেকে ধার নেই, একটু মুছি আমি, তাহলে 1 টাকা ধার নিলে বিয়োগ হয়ে যাবে 1, বিয়োগ হয়ে যাবে 1। 1 টাকা আমি ধার নিয়েছি, 1 টাকা ধার নিলাম। এই 1 টাকা ধার নেওয়ার পরে আর 1 টাকা থাকবে? থাকবে না। এই 1 টাকা এসে পড়বে কোথায়? এর কাছে এসে পড়বে। তাহলে এখানে আছে কি? এটা কি? 25 কি? পয়সা। তাই 1 টাকারে আমি পয়সা বানাবো। 1 টাকায় কত পয়সা বলতে পারো? 1 টাকায় 100 পয়সা। ধন্যবাদ। 1 টাকায় 100 পয়সা। এই 100 এটার সাথে যোগ করব, সমান কত হয়? 125 পয়সা হয়েছে। সেখান থেকে এই 75 পয়সা আমি বিয়োগ করব। এই 75 পয়সা, এই 75 পয়সা আমি বিয়োগ করব। থাকে কত দেখো, 5 5 মিলে গেছে 0, 7 আছে 12/5 হইলে কত থাকে? 50 পয়সা থাকে। কত থাকে? 50 পয়সা থাকে। এই 50 পয়সা থাকে। আর এই যে 1 টাকা তার কাছ থেকে নিয়েছি, তাহলে 250 টাকার থেকে 1 টাকা গেলিগা থাকে কত? 249 টাকা। তাই 249 টাকার থেকে 120 টাকা তুমি বিয়োগ করো। এখানে এটাকে 1 বিয়োগ করলে থাকে হলো 9। এখানে 9 ধরো তুমি মনে মনে, এখানে কত ধরবা? 9 ধরো। তাহলে 0 আছে, 9 এর বাকি 9 হবে। 9 আর হলো 3 আর 1, 100 কত হলো? 100 না, ভুল হয়েছে আমার অঙ্ক, 129 টাকা হবে। এখান থেকে 1 বিয়োগ করি, বিয়োগ করলে হয় 200। এই তো 9 এর 9, 4 আছে 10 এর বাকি 2 হইলে এই আমি 1 বিয়োগ করলার মতো রইল কত? 249। তো এটা বিয়োগ করার মতো এখন 229 টাকা 50 পয়সা আমার কাছে রয়েছে। আর যদি এই একটা পদ্ধতি আমরা দিলাম, এটা হলো মেইন পদ্ধতি, অর্থাৎ যেই পদ্ধতিতে তুমি ক্লাস 4 এবং 5 গিয়ে পাবে। কিন্তু এটাকে যদি তুমি তোমার বইয়ের পদ্ধতিতে, অর্থাৎ আরো সহজ পদ্ধতিতে তোমরা করতে চাও, সেটা হবে এইভাবে যে 1 টাকাকে 100 পয়সা ধরে নিলাম, যে সেটা হলো আমরা প্রথমে এখানে এই 25 পয়সার সাথে 100 নিলাম, 125 পয়সা হ্যাঁ লিখবো। 125 পয়সার থেকে আবার এই 75 পয়সা বিয়োগ করব। হ্যাঁ, তোমার বইতে দিয়ে দিছে যে দেখো, তোমার বইতে স্পষ্ট এইভাবে যদি তুমি লেখো তাহলে তোমার অনেক সময় লাগবে। তোমার বইতে দিয়ে দিছে যদি 1 টাকাকে পয়সা নেওয়া হয় তবে নিচের হিসাব হবে 125 বিয়োগ 75 সমান 50 পয়সা। তাই আমি যেভাবে করছি 125 বিয়োগ 75 সমান 50 পয়সা। তো আমার এই 50 পয়সাটাই তো রাইট আছে, তো আমি এখানে করে দেখাইছি। আর এখানে আবার তোমার বইতে সুন্দরভাবে এই নিচে লিখে দিয়েছে দেখো। আবার 1 টাকা পয়সা সরানোর জন্য হয়েছে 250 বিয়োগ 1। এই 250 বিয়োগ 1 তো 249 টাকা। এখানেও দিয়ে দিছে 249 টাকা। তো হিসাব আবার যদি তুমি আবার করো যে 249 টাকার থেকে যদি 120 টাকা তুমি বিয়োগ করো তাহলে 129 টাকা থাকে। তাহলে মোট টোটাল হবে 129 টাকা 50 পয়সা ফেরত পাবে। তো আর যদি এইভাবে করো তাহলে তোমার অঙ্কটা কি হয়ে যায়? ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। এই সহজ পদ্ধতিতে যদি তুমি করতে চাও, বুঝতে পারছো? আমি এটাকে আবারও বুঝিয়ে দেবো তোমাদেরকে, আবারও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো 1 মিনিটের মধ্যে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে কিভাবে আমি করতেছি। আমি এখানে যেহেতু সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা যেহেতু ছোট, এই সংখ্যাটা ছোটর কারণে আমি এই পাশ থেকে কি নিব? 1 টাকা ধার নেব। 1 টাকা নেব আমি এখান থেকে। এই যে 1 টাকা আমি নিয়েছি,
এর থেকে আমি 1 টাকায় নিয়েছি। 1 টাকা যদি আমি নিয়ে যাই তাহলে এর থাকে কত? 249 টাকা থাকে। আচ্ছা, এই 1 টাকা নিয়ে আমি এখানে কি করবো? এটা তো আছে পয়সা, এটা কি আছে? পয়সা আছে। এই পয়সাকে, এই টাকাকে বানাবো আমি কি? পয়সা। 1 টাকায় কত পয়সা? 100 পয়সা। এটার সাথে আমি 100 কি করব? যোগ করব। এই যোগ করছি মাত্র কত হয়েছে? 125 পয়সা হয়েছে। এই 125 থেকে আমি কি করব? এই 75 পয়সা কি করব? বিয়োগ করব। এই বিয়োগ করার মতো রয়েছে কত? 50 পয়সা। এই আমি 50 পয়সা লিখছি। কত হলো? 50 পয়সা লিখছি আমি। বুঝতে পারছো বন্ধুরা? তো 50 পয়সা তোমার এখানে রয়েছে। আর এই জায়গায় যে 249 টাকার থেকে 120 পয়সা, 120 টাকা যদি আমি বাদ দিয়ে দিই, বিয়োগ করি, তাহলে থাকে কত? দেখো, 9 এর 9, 4 এর থেকে 2 গেলে থাকে 2, আর 2 এর থেকে 1 গেলে থাকে 1। 129 টাকা থাকে 50 পয়সা। 129 টাকা 50 পয়সা তুমি ফেরত পাইবে, অথবা মিনা ফেরত পাবে। তো আমি যদি লিখি, সুতরাং মিনা দুই 129 টাকা 50 পয়সা ফেরত পাবে। এটা হলো অরিজিনাল নিয়ম, যেটা তুমি খুব সহজে বুঝতে পারবে। আর ওই তোমার বইতে যেটা দিয়ে দিয়েছে সেটা তোমাকে বোঝানোর জন্য সুন্দর করে লিখে দিয়েছে। এইভাবে যদি তুমি লিখো তাহলে তোমার অঙ্ক হবে, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তোমার মনে রাখতে কষ্ট হবে। কিন্তু এই অঙ্কটা মনে রাখতে একদম সোজা, খুব সোজাভাবে, খুব সুন্দরভাবে তুমি বুঝে নিতে পারবা। আমি এখান থেকে ধার নিলাম, ধারের সাথে আমি এখানে আছে পয়সা, পয়সার সাথে পয়সা যোগ করলাম। হ্যাঁ, যোগ করার পর এই পয়সা থেকেই পয়সা আমি বিয়োগ করলাম। বিয়োগ করার পর যেই পয়সা রয়েছে সেই পয়সা আমি এখানে লিখে দিলাম। বুঝতে পারছো? আর এই টাকার থেকে আমি 1 টাকা বিয়োগ করে দিছি, যেই টাকা রয়েছে সেই টাকার থেকে টাকা আবার আমি বিয়োগ করেছি। সেই টাকা বিয়োগ করার পরে আমার যে টাকা রয়েছে, এই এত টাকা এত পয়সা আমার কাছে এখন আমি ফেরত পাবো। সবাই তোমরা বুঝতে পেরেছো? তাহলে বিয়োগের সময় এখানে কি করতে হবে? যোগ। আর যোগের সময় করতে হবে কি? দুটোটা যোগ করে যে ফল হবে সেখান থেকে বিয়োগ করতে হবে। আর বিয়োগের সময় উপরেটার সাথে যোগ করে নিচেরটা বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? এতটুকুই হলো পার্থক্য। তো পরবর্তী ক্লাসে আমি যখন অনুশীলনীতে আসব, অনুশীলনীর অঙ্ক যখন তোমাদেরকে আমি করাবো, অর্থাৎ পরবর্তী ক্লাসে যখন আমি তোমাদেরকে অঙ্কটা করাবো, সেই সময় আমি আবার ভালোভাবে তোমাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব। এখন যেহেতু আমার এই ক্লাসের সময় প্রায় শেষ, তো আমার একটু সময় থাকলে আমি ভালোভাবে তোমাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করতাম। তো এখন আমি পরবর্তী ক্লাস, অর্থাৎ যখন অনুশীলনী যাব আমরা 7.1 অনুশীলনীতে যখন আমি অঙ্কটা করতে যাব, তখন তোমাদেরকে সেখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব, আরো ভালোভাবে বুঝিয়ে দেব। তোমরা এই অঙ্কগুলা বাসায় ভালোভাবে চর্চা করো, চেষ্টা করো এবং বারবার করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। কারণ ক্লাস 4 উঠলে তোমরা সৃজনশীল পেয়ে যাবে। তো তোমাদের সৃজনশীল প্রশ্নে মাথা ঢুকানোর এখন কোনো প্রয়োজন নাই। তোমরা যে মেইন অঙ্কটা আছে, এই মেইন অঙ্কটা সুন্দরভাবে তোমরা বুঝে নেবে। কি বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। তো তোমরা অবশ্যই পারবে এবং তোমাদের সেই মেধা এবং যোগ্যতা অবশ্যই আছে। তো তোমরা আমার সাথে থাকার জন্য, এত কষ্ট করে তোমরা ঘরে বসে পড়ালেখা করতেছো, বাবা মার কথা শুনবে। বাবা মার কথা না শুনলে কিন্তু তোমরা কোনোদিন ভালো হবে না, তাই না? তো বাবা মার কথা শুনবে, পড়ালেখা করবে, এবং আমরা যেই ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো সব প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত হবে এবং ক্লাসে অংশগ্রহণ করবে। এই আশা রেখে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। তোমাদের দীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের বাবা মাকে সালাম জানিয়ে আমি আমার আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।